সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের এই ভৌতিক আধ্যাত্মিক ভবনে। আজকের ঘটনাটি লোভের পরিণতি। আমি আছি বসির, আপনাদের সাথে থাকবো পুরো ঘটনা জুড়ে। আপনারা যারা নিয়মিত, আপনাদের জন্য রইল ভালোবাসা, আর যারা নতুন তাদের জন্য রইল উদাত্ত আহ্বান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, আর বন্ধুদের সাথে ঘটনা শেয়ার করতে ভুলবেন না। যারা এই ভয়ের অন্বেষণে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বা ভবিষ্যতে যুক্ত হবেন, আমরা এখানে সত্য ঘটিত অতিপ্রাকৃত মর্মস্পর্শী আধ্যাত্মিক ঘটনার অলৌকিক রহস্য উন্মোচনে অবিচল মনোযোগী। এই কাজে আমাদের যারা সহযোগিতা করছেন, আমাদের সাথে যুক্ত থেকে, তাদের সবাইকেই অন্তরস্থল থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যে কোনো সময় আপনার জীবনে বা আপনাদের পরিচিতদের মাঝে ঘটে যাওয়া অদ্ভুত বা অতিপ্রাকৃত কোনো ঘটনা আমাদের অবহিত করতে বিনা দ্বিধায় ইমেইল পাঠাতে পারেন। আপনার আশপাশে ভয়ঙ্কর অভিজ্ঞতা কিংবা এমন কোনো ঘটনাবলী যা হৃদয় স্পর্শ করে, ভয়ের এক অনন্য দুনিয়ায় নিয়ে যায়, সেগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। সেই সাথে আপনার জীবনে আধ্যাত্মিক অলৌকিক কোনো ঘটনা আমাদের ইমেইল করতে আমাদের ইমেইল অ্যাড্রেস basirkhan2294@gmail.com, bashirkhan2294@gmail.com-এ সরাসরি মেইল করতে পারেন। আমরা এই ভৌতিক ও রহস্যময় বর্ণনাসমূহ সংরক্ষণ করে শ্রোতাদের নিকট যথাযথ মর্যাদায় উপস্থাপন করব, যেন আমরা সবাই একসাথে আত্মার অন্ধকারে গভীরে প্রবেশ করে রহস্যময়তার প্রকৃত রূপ উপলব্ধি করতে পারি। আপনাদের নিষ্ঠাবান সহযোগিতার প্রত্যাশায় অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি একটি কথা সবসময় বিশ্বাস করি, ভালো থাকতে হলে ভালো পথে থাকতে হয়। কিন্তু সবাই কি পারে সেই ভালো পথেই থাকতে? কারণ কিছু গল্প এমন, যেগুলো শুনলে মনে হয় এই পৃথিবীটা শুধুই আলোয় ঘেরা নয়, কিছু অন্ধকার আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। গভীর রাতে একা থাকলে বা সেই জায়গাগুলোতে গেলে যেখানে সময় থেমে গেছে। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি ঠিক তেমনই একটি ঘটনা। তবে চলুন, আর দেরি নয়, আলো নিভিয়ে মনটাই স্থির করে শুনে নেই সেই বাস্তব অথচ ভয়ঙ্কর ঘটনার পেছনের রহস্য। বাংলাদেশের কোনো একটি জেলা, সঙ্গত কারণে জেলার নাম বলছি না, উক্ত জেলার প্রত্যন্ত একটি গ্রাম ধলইপুর। 1997 সাল, বর্ষার শেষ। গ্রামটা নদী ঘেঁষা, গভীর কাদামাখা পথ, ধান ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে চলা ছোট ছোট খাল, আর দূরে নীলাভ রঙের গভীর পদ্মা নদী। ধলইপুরের মানুষজন সহজ সরল, তবে একটা জিনিস নিয়ে সবার মুখে মুখে কানাঘোষা। পুরাতন বটগাছের নিচে নাকি আছে লুকানো গুপ্তধন। মুহিত ছিল এক সাধারণ তরুণ, দরিদ্র পরিবারের ছেলে। বাবার রেখে যাওয়া ভাঙা বাড়ি আর দোয়ানা জমিই ছিল তার শেষ সম্বল। মুহিবের চোখে সবসময় স্বপ্নের আগুন জ্বলত, ধনী হবার, বড়লোক হবার। সে বিশ্বাস করত গ্রামের কথিত গুপ্তধন হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একদিন রাতে গোপনে সে দেখা করে ঘুগরি তান্ত্রিকের সাথে। এই ঘুগরি তান্ত্রিক এই গ্রামেরই বাসিন্দা। ঘুগরি তান্ত্রিক ছিল গা ছমছমে এক ব্যক্তি, চোখ দুটো লালচে, সারা গায়ে ঝোলানো রুদ্রাক্ষ, মাথায় উল্টা আকার দিল। গ্রামের বাইরে নদীর ধারে জঙ্গলের ভেতরে তার মাটি দিয়ে বানানো কুঠুরিতেই ডেরা। সরাসরি মুহিব গুপ্তধনের পেছনে ছুটতে যেয়ে ঘুগরিতান্ত্রিকের সামনে যেয়ে প্রশ্ন ছুড়ে বসেন, আপনি গুপ্তধনের সন্ধান দিতে পারবেন? শুনেছি আপনি নাকি গুপ্তধনের সন্ধান দিতে পারবেন। আমি টাকা দেব, কিন্তু আমার গুপ্তধন আগে চাই। ঘুগরিতান্ত্রিক ধীর কণ্ঠে গম্ভীরভাবে বলল, গুপ্তধনের বৃষ্টি আছে, সেটা ঘুমিয়ে আছে কালো জাদুর ছায়া, সেটা চাইলে প্রাণ দিতে হয়। তবে আমার বিধি আছে,
গুপ্তধন পেলে আমাকে পারিশ্রমিক দিতে হবে 7 দিনের মধ্যে। মহিব, আহ, আমি 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 দেবো, কথা দিচ্ছি, আমি দেবো। চুক্তি হলো কালো সুতো দিয়ে। ঘুগরি তার রক্ত দিয়ে একটি তাবিজ তৈরি করে মহিবের গলায় পরিয়ে দিল আর বলে দিল, যেদিন ধন পাবে সেদিন আমাকে বিশেষ একটি কাজ করতে হবে। সে রাতেই খোলা আকাশের নিচে একটা মোম জ্বালিয়ে রেখে ঘুমোতে হবে তোমাকে। ধন এসে হাজির হবে, কিন্তু পারিশ্রমিক না দিলে সেই রাত থেকেই শুরু হবে রক্তের খেলা। ঘুগরিতান্ত্রিক যেন এই দিনটির অপেক্ষায় ছিল। এতদিন সহজভাবে মেনে নিল, এত তাড়াতাড়ি সহজভাবেই মেনে নিল, জুড়ে দিল সামান্য একটু শর্ত। মুহিব রাজি হয়ে গেল কোনো কথা না বাড়িয়ে। ঠিক যেমন ঘুগরিতান্ত্রিক বলেছিল, নির্দিষ্ট সেই রাতে ঘরের উঠোনে বিশেষ কাজগুলো সম্পন্ন করে ঘুমিয়ে পড়ল মুহিব। মাঝরাতে মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক আজব কাঠের বাক্স। ভেতরে ছিল সোনার মোহর, রূপোর থালা আর প্রাচীন রত্ন। পরদিন থেকেই মুহিবের জীবন বদলে গেল। জমি কিনলো, বাড়ি করলো, শহর থেকে বউ আনলো। আরো কয়েক বছর পর তার ঘরে সন্তান হলো। সব ভুলে গেল মুহিব। ঘুগরিতান্ত্রিকের কথা, তার ভয়ানক চোখ আর তার সেই কালো সুতো, কিন্তু ঘুগরিতান্ত্রিক ভোলেনি। প্রিয় লিসেনার্স, আপনাদের জানানোর জন্য বলছি, গুপ্তধন অতি সহজেই মুহিবের হস্তগত হয়। ঘটনার আকস্মিকতা এবং ভয়ঙ্কর পরিণতি ঘটে গুপ্তধন হাতে পাওয়ার পর। তান্ত্রিকের দেওয়া কালো সুতো ছিঁড়ে গেল। চুক্তির ঠিক 1 বছর পর এক বর্ষার রাত। রাতটা ছিল ভারী অদ্ভুত। চারদিকের ঝিঝি পোকার ডাক থেমে গেছে হঠাৎ। শিয়ালের ডাকে দূরের বাঁশবাগানে, আর বৃষ্টির ছিটে ফোঁটা যেন জমাট বাঁধা আতঙ্কের মতো চারপাশ ছড়িয়ে আছে। পরিবেশটা যেন নিস্তব্ধ, গম্ভীর, ভয়ানক এবং ভারী। মুহিব বিছানায় শুয়ে, পাশেই ঘুমিয়ে 2 ছেলে, রাহিন আর রাশেদ। স্ত্রী লাবণী রান্নাঘর গুছিয়ে উঠে এসেছে মাত্রই, কিন্তু বাতাসে আজ এক অদ্ভুত গন্ধ, পচা লাশের গন্ধ। সেদিনকার রাতের মতো সবকিছু স্বাভাবিক। ঠিক তার পরের দিন বাঁশঝাড় থেকে যেন অদ্ভুত এক ডাক মুহিবের কানে এসে পৌঁছল। মায়াবী এক করুণ ডাক, মুহিবকে যেন হাতছানি দিয়ে রাখছে। কে যেন বারবার মুহিবকে স্মরণ করিয়ে দিচ্ছে একটি কথা, মুহিব, মূল্য চুকাতে হবে, রক্ত দিয়ে মূল্য চুকাতে হবে, মুহিব, তোমাকে রক্ত দিয়ে মূল্য চুকাতে হবে। বেশ কিছু রাত কেটে গেল, তারপর স্বাভাবিকভাবে। ঠিক 4-5 দিন পর রাত 1টা থেকে 2টার মধ্যে ঘরের জানালাটা কাঁপতে থাকে শুধুই। বিনা কারণেই যেন জানালাটা কেঁপে উঠল। মুহিব উঠে জানালাটা বন্ধ করতে যায়। ঠিক সেই সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সে দেখে বাইরে উঠোনে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাকে কালো মুখের মানুষ, বিশাল দেহি এক অবয়ব। না, মানুষ না, তার পা উল্টো, মাথা কাটা, বুক থেকে রক্ত ঝরাচ্ছে। হঠাৎ সেই ছায়াটিও উধাও হয়ে গেল। মুহিব ভয় পেয়ে বউকে ডাকে, লাবণী, লাবণী। মুহিব যেন এই ঘটনাটা তার জীবনে আর কখনো কল্পনাতেও আনতে চায় না। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল তার জীবনের এক ভয়ঙ্কর ঘটনা।
লাবণী তার দিকে তাকিয়ে হেসে বলল, তুই ভাবছিস আমি তোর বউ? আমি তোকে চিনি না মহিব। তার চোখ দুটো কালো গর্তের ভেতরে অন্ধকারে ধপ করে প্রচণ্ড লালচে বর্ণ ধারণ করল। গলা কাঁপছে, ভয়ানকভাবে কাঁপছে। মুহূর্তেই সে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরদিন সকালে গ্রামের এক হুজুর এসে দেখে লাবণী কথা বলছে এক মৃত মানুষের কণ্ঠে। হ্যাঁ, এক মৃত মানুষের কণ্ঠে। কারণ ওই গ্রামেই বেশ কিছু বছর আগেই যে লোকটি পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, লাবণী সেই কণ্ঠেই কথা বলছে। হুজুর তড়ি ঘড়ি করে কি যেন ভেবে প্রচণ্ড ভয়ার্ত কণ্ঠে বলল, ঘুগরিতান্ত্রিক এসেছে, ফিরে এসেছে, সময় শেষ, তোমাদের তোমাদের সবার সময় শেষ। হুজুর কোনো কথা না বাড়িয়ে সব কিছু গুছিয়ে তড়িঘড়ি করে মহিবের বাড়ি ত্যাগ করে। ঠিক ঠিক চলছে সব কিছু, এমন মনে হলেও ঠিক তার 3 দিনের মধ্যে মহিবের বড় ছেলে রাহিম পানিতে ডুবে মারা যায়। অথচ সে তো সাঁতার জানতো ভালোই। নদীর ঘাট থেকে তার মৃতদেহ যখন উঠানো হয় তখন দেখা যায় তার চোখ দুটো নেই। তার শরীরে ঘুংরি তান্ত্রিকের আঁকা তাবিজের মতন দাগ। পরবর্তী কয়েক রাত ভালোভাবেই কাটলেও তার কিছুদিন পরে নতুন আর এক বিপত্তি। মাঝে মাঝেই মহিবের ঘরের জানালা খুলে যায় নিজে থেকে। কে যেন মনে হয় দরজায় টক টক শব্দ করে মহিবকে ডাকছে, মহিব বাইরে আয়, মহিব বাইরে আয়। মৃত ছেলের হাসি শোনা যায় খাটের নিচ থেকে। এক অদ্ভুত পরিবেশ, যেন আর বাড়িতেই টেকা যাচ্ছে না। বাড়ির পেছনের বাঁশ ঝাড়ে জল জল করে লাল চোখ, যেন মহিবকে অব্যক্ত ইশারায় ডাকছে, মহিব তোর মূল্য চুকাতে হবে রক্ত দিয়ে। এক রাত্রে মহিব দেখে তার স্ত্রী দাঁড়িয়ে আছে ঘরের দরজায় আর বলছে, তুই টাকাটা দিসনি রে, আজ আয়, নদীর নিচে আয়। মহিব বুঝে যায় ঘুগরিতান্ত্রিকের কালো জাদুর শিকার সে। কিন্তু এতদিন অনেক দেরি হয়ে গেছে। দূরের বনঘেরা গ্রাম গঙ্গাপুর, যেখানে থাকে রসুইতান্ত্রিক। রসুইতান্ত্রিক এক অদ্ভুত এবং আজব কিসিমের মানুষ। শ্মশানের পোড়া লাশের অংশবিশেষ, পোড়া কাঠের কয়লা, পোড়া ছাই, এগুলোই ছিল রসুইতান্ত্রিকের সাধনার বস্তু। মহিব এরকম ঘটনার সম্মুখীন হতে হতে এতটাই ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছিল যে দিশেহারা হয়ে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে, এপাশ থেকে ওপাশ, চতুর্পাশে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছে কিভাবে এই তান্ত্রিকের কালো জাদু থেকে, তান্ত্রিকের এই অভিশাপ থেকে মুক্ত হতে পারে। ঠিক তখনই রসুইতান্ত্রিকের খবর পায় মহিব। মহিব আর তার উন্মাদ হয়ে যাওয়া স্ত্রীকে নিয়ে রওনা হয় গঙ্গাপুরের দিকে। পথে পথে কেউ সাবধান করে, রসুই ভালো না, সে শ্মশানের ছাই দিয়ে কাজ করে। আবার কেউ বলে সে নাকি পারেই একমাত্র যন্ত্রণা ফিরিয়ে দিতে। মহিব আশায় বুক বাঁধে, যে করেই হোক
তার পুত্র, তার স্ত্রীকে ভালো করতেই হবে। তাতে যদি তার জীবনকে বিনাশও করতে হয়, তার জীবনকে বিসর্জনও দিতে হয়, তবুও যেন মহিব রাজি। সে যেন নিজের কৃতকর্মের ব্যাপারে প্রচণ্ড লজ্জিত। কেন তার স্ত্রী, কেন তার সন্তানদের উপর এ ধরনের প্রভাব পড়বে। গঙ্গাপুরে পৌঁছে মহিব খুঁজে পায় রসুইতান্ত্রিককে এক পাথরের টালির ঘরে, মৃতপোড়া ছায়ের আগুনের চারপাশে বসে কি সব মন্ত্র জপে। তার গায়ে মৃত মানুষের কাপড়, চোখে অদ্ভুত ছায়া, আর চারদিকে বিকট দুর্গন্ধ। তুই ঘুগরির কাছে চুক্তি করেছিস? কান্না ভেজা কণ্ঠে মহিব উত্তর দেয়, হ্যাঁ, আমি 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 পাপ করেছি, কিন্তু আমার সন্তান, আমার বউ, ওদের বাঁচান। ঘুগরি এখন তোর আত্মায় বাধা, সে তোর তাবিজ ছিঁড়ে দিয়েছে। ওর জাদু নদীর নিচে, মৃতদের ভেতর, যেখানে লাশও চিৎকার করতে পারে না। এমন এলোমেলো কথা বলে রসুই তান্ত্রিক অট্ট হাসিতে চারপাশ কাঁপিয়ে তুলল। মহিবের মনে হলো এ যেন তার উপর যমদূতের জীবন ছিঁড়ে নেওয়া এক অব্যক্ত আকাঙ্ক্ষার, পৈশাচিকতার অট্টহাসি। রসুই চায় মহিব তাকে পুরো ঘটনা খুলে বলুক। আমি জানি ঘুগরিতান্ত্রিকের দুর্বলতা। বছর 15 আগে ও আমার ভাই ছিল। আমরা একসাথে তন্ত্রমন্ত্র সাধনা শিখেছিলাম এক গুরুজনের কাছে। কিন্তু সে সৃষ্টির চেয়ে ধ্বংস ভালোবাসত বেশি। এক রাতে নদীর ধারে সে আমার স্ত্রীকে বলি দিয়েছিল কালো জাদুতে। আমি তাকে মারিনি, তাকে বন্দি করেছি পিচাসদের খোরাক বানিয়ে, যেন সে জীবনেও কোনোদিন ফিরে না আসে। ঠিক তোর ভুলের কারণেই সে ফিরে এসেছে আবার। রসুইতান্ত্রিক একটি তাবিজ ও একটি তামার পাত্র দেয় মহিবকে এবং নির্দিষ্ট কিছু রিচুয়াল করতে বলে। প্রায় 25 থেকে 30 দিন মহিব তান্ত্রিকের দেওয়া তাবিজ ও তামার পাত্র ব্যবহার করে সাধনা করতে থাকে। এই পাত্রে রাখতে হবে নদীর তলার মাটি, যেখানে পিচাসটা চলাফেরা করে। সেখানে তোর সন্তানের আত্মা আটকে আছে। যদি সাহস থাকে আয় নদীর ধারে। মহিব, রসুই আর দুজন চেলা নামে ঘাটে। নদীর পানি কালো হয়ে ওঠে। হঠাৎ কুয়াশা ঘিরে ফেলে চারদিক। পানির ভেতর থেকে ভেসে আসে একটা কণ্ঠ, তুই কি ফিরতে চাস? তবে আয় নিচে, আয় আয় মৃত্যুর নিচে আয়। রসুই মন্ত্র পড়তে থাকে। পাত্রে জল ঢালতেই নদীর পানির মধ্য থেকে বেরিয়ে আসে পচা গেল কয়েকটা পিচাস সিদ্ধ মৃত লাশ। তাদের চোখের জায়গায় শুধুই অন্ধকার, মুখে কেবল চিৎকার। হঠাৎ মুহিব দেখতে পায় তার ছোট ছেলে রাশেদ পানির উপরে দাঁড়িয়ে। সে হাত বাড়িয়ে বলছে, বাবা, আমাকে বাঁচাও। রসুইতান্ত্রিক সাবধান করে বলে, মহিব, সাবধান, তোমাকে দেওয়া কাজগুলোর বাইরে কোনো মোহেই তুমি থেমে যেও না। মহিব দৌড়ে যায় ছেলেকে ধরতে, কিন্তু তখনই পানির নিচ থেকে বেরিয়ে আসে ঘুগরিতান্ত্রিকের বিভৎস ছায়া। চোখে আগুন, মুখে দাঁতগুলো যেন চোখা ধারালো, গলায় রুদ্রাক্ষ ঝুলছে। তোকে আমি ক্ষমা করিনি মহিব, এখন তুই মরবি না, শুধু তুই মরবি না, তোর রক্ত দিয়ে আমি নতুন জীবন নেব। ঠিক তার পর মুহূর্তেই নদীর পানি হঠাৎ স্থির হয়ে গেল। পেছনের কুয়াশা থমকে দাঁড়ালো, যেন সময় জমে গেছে। আর তখন ওই জল ভেদ করে উপরে উঠল আবারও ঘুগরিতান্ত্রিক।
তার মানে এতক্ষণ যা চলছিল তা কি সবই মায়াজাল? মুখ পোড়া, শরীর জুড়ে তাবিজ আর হাড়ের মালা। তার চারপাশে ঘুরছে কুকুরের মাথাওয়ালা পিচাসেরা, জিহ্বা ছুঁয়ে যাচ্ছে মাটিতে। রসুই চিৎকার করে বলে, আজ শেষ ছবি গুগলি, আজ আজ তুই শেষ ছবি। যত আত্মা তুমি বন্দি করেছ তাদের কান্না তোর রক্ত চায়। গুগলি তান্ত্রিক হেসে উঠে বলে, তুই এখনো ভাবিস তোর মন্ত্র আমাকে থামাবে? আমি তো এখন গন্ধর্বদেরও জয় করেছি। তোর স্ত্রীকে আমি নিয়েছিলাম কালো অভিশাপ, কালো নদীর কালো জলের কালো অভিশাপ, ভুলে গেছিস? এই বলে সে হাত তুলতেই নদীর নিচ থেকে উঠে আসে বিশাল এক মৃতদেহ, রসইয়ের স্ত্রী। অর্ধগলিত পচে যাওয়া বিভৎস একটি মৃত লাশ। লাশের শরীর থেকে যেন মাংসগুলো জলের মতো টপ টপ করে পড়ছে। মহিব তখন তামার পাত্রে পিচাসের মাটি রেখে মন্ত্র পড়ছে, রসইয়ের শেখানো এক জটিল বোল। অন্ধকারের ভিতর লুকিয়ে থাকা আলো, মৃতদের কান্নায় ভেসে আসো, সত্যের নামে মুক্ত করো আত্মা। চারপাশ কেঁপে ওঠে। রসই তার গায়ের ছাই দিয়ে ঘুগলি তান্ত্রিকের পিঠে এক তাবিজ এঁকে বসে আর তার গলায় রুদ্রাক্ষ ছিঁড়ে দেয়। মুহূর্তেই ঘুগলি তান্ত্রিক কেঁপে উঠে চিৎকার করে বলে, না না না, এই চিহ্ন, এটা নিষিদ্ধ, এটা আমাকে পুড়িয়ে ফেলবে। নদীর পানি যেন দুভাগে ফেটে যায়। রক্তের মতো লাল জল উঠে এসে গিলে নিতে চায় ঘুগলি তান্ত্রিককে। সেই মুহূর্তে ঘুগলি তার শেষ চেষ্টা করে এক ভয়ানক মন্ত্র পাঠ করে মহিবের শরীরে আগুন ধরিয়ে দেয়। মহিব দগ্ধ শরীরে দাঁড়িয়ে বলে, তুই আমার সন্তান কেড়েছিস, তুই আমার ঘর পুড়িয়ে দিয়েছিস, আমি তোকে শেষ করেই মরব। কোনো কিছু এদিক ওদিক না ভেবে মহিব পাত্রটি ছুঁড়ে মারে ঘুগলি তান্ত্রিকের দিকে। ঠিক কপালে গিয়ে লাগে তামার পাত্রটি। সঙ্গে সঙ্গে সেই তামার পাত্র থেকে আলো বেরিয়ে আসে, যেন শত শত মৃত আত্মার আত্মনাদ। তারা ছুটে আসে ঘুগলি তান্ত্রিকের দিকে, ছিঁড়ে খুঁটে নিতে থাকে তার জাদু, তার আত্মা। ঘুগলি তান্ত্রিক চিৎকার করতে করতে নদীর দিকে তলিয়ে যায়। এক ভয়ানক ঘটনার সাক্ষী হয় মহিব। রসই ধীরে ধীরে পড়ে মহিবের সামনে। আমি 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 বেঁচে আছি। তুই মুক্তি পেয়েছিস মহিব, কিন্তু এই জাদুর মূল্য রক্তেই দিতে হবে। তোর রক্ত দিয়ে আমি অনেক আত্মাকে মুক্ত করেছি। এ বলে রসই উঠে দাঁড়ায়, তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে নদীতে নেমে যায়, যেন এক নীরব বিসর্জন। সেই সব পিশাচদের কাছে যাদের একদিন সে ঘুগলি তান্ত্রিকের সাথে নিজেই গেঁথে রেখেছিল কালো জাদুর শিকলে। রসই নিজেকে উৎসর্গ করে, যেন আর কেউ কখনো ঘুগলি তান্ত্রিকের মতো ভয়ঙ্কর কিছু ঘটাতে না পারে। সবকিছুই যেন নদীর দিকে তলিয়ে যাচ্ছে, সব কিছু স্বাভাবিক হয়ে আসে। ধলইপুর গ্রাম এক ভোরের সকাল, যখন ভোরের আলো প্রথম ভেদ করে ঘন কুয়াশা। ঘুগলি তান্ত্রিক এখন আর নেই, তার জাদু ভেঙেছে, পিচাসেরা তার আত্মা ছিঁড়ে খেয়েছে। কিন্তু তার ছায়া কি সত্যিই মুছে গেছে? মহিব একা, স্ত্রী লাবণী নির্বাক, পাথরের মতো বসে থাকে উঠানে। তার চোখে এখনো মাঝে মাঝে দেখা যায় নদীর দিকে তাকানো, বুকে যেন এক ভয়ানক শূন্যতা নিয়ে তাকিয়ে আছে সে। সন্তান দুটি হারিয়ে গিয়েছে নদীর অতলে।
মুহিব তাদের ছবি রাখে বালিশের নিচে, আর প্রতিদিন রাতে শুনে ফিস ফিস স্বরে বলছে, বাবা তুমি আমাদের ডাকছো। গ্রাম ফিরে পেয়েছে স্বাভাবিকতা, কিন্তু সবাই জানে ধলইপুর নদীর ঘাটে এখনো সন্ধ্যার পর হাওয়া ভারী হয়ে যায়। কেউ কেউ বলে গগ্রিতান্ত্রিকের মুখও নাকি দেখা গেছে পানির উপর। মুহিবের সব কিছু যেন ধ্বংস হয়ে গিয়েছে। হঠাৎ করেই একদিন স্ত্রীও না ফেরার দেশে চলে যায়। মুহিব বাড়ি ছেড়ে চলে যায়, এক পাহাড়ি মন্দিরের আশেপাশে থাকতে শুরু করে। সন্ন্যাসীরা তাকে বলে, তোমার ভেতরে এখনো কিছু পিশাচ রয়ে গেছে, তুমি কিছু নিয়ে এসেছো যা তোমাকে ছেড়ে যায়নি এখনো। ঠিক তার কিছুদিন পর এক রাতে ঘরের সামনে কে যেন রেখে যায় একটা পুরনো তামার পাত্র, যেটা সে ভেবেছিল নদীতে হারিয়ে গেছে। তার মুখ বন্ধ, কিন্তু ভেতর থেকে কিছুর কাঁপন শোনা যায়। মুহিব ভয় পেয়ে পাত্রটিকে গর্তে পুঁতে ফেলে। কেটে যায় অনেক দিন। হঠাৎ একদিন সকালে পৃথিবী যেন আবার নীরব, কিন্তু পাহাড়ের এক ছায়া দাঁড়িয়ে, এক ছায়ামূর্তি রক্তমাখা ছাই মেখে হাসছে। সেই মুখ অনেকটা চেনা মুহিবের, যেন রসুই কিংবা কেউ আরেকজন। ধলইপুর গ্রামে এক ধনী ব্যবসায়ী এসে চুক্তি করতে চায় এক শক্তিশালী তান্ত্রিকের সাথে। তার দরকার অঢেল সম্পদ। এক শিশু পেছন থেকে তাকে সাবধান করে, কাকা, ও কাকা, তান্ত্রিকরা কিছু বিনিময়ে চায়, এমনি এমনি দেয় না। তবুও সে এগিয়ে যায় নদীর পাড়ের এক নির্জন ঘরের দিকে। ঘরের ভেতর থেকে শোনা যায় এক মৃদু গলা, তুমি খুঁজছো ধন, তবে তোমার প্রাণ দিতে হবে অর্ধেক, রাজি তো? ঘরের কোণে জ্বলছে এক পুরনো তামার পাত্র। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ঘটনাটি? লোভের পরিণতি ঠিক এমনই হয়। সবাইকে অনুরোধ জানাবো, আপনি রসুইয়ের জায়গায় থাকলে কি করতেন? মুহিব তার জীবনের সকল কিছু হারিয়ে ফেলল। এই ঘটনা থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত, লোভ, অসাধু পথে উপার্জিত অর্থ কখনোই জীবনে সাফল্য বয়ে আনে না। আমরা আমাদের জীবনকে সত্য এবং সঠিক এবং সুন্দর পথে পরিচালিত করব, সে আশায় সবার থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক রহস্যময় অথবা আধ্যাত্মিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।